ঘটনার সূত্রপাত হয় ওই 2015 বা 16। আমাদের কোম্পানির তরফ থেকে একবার একটা পিকনিক করার সম্মতি পাওয়া গেছিল। বলছে আমাদের সাথে ক্যাটারিং করতে একটা ছেলে, ও হঠাৎ করে মারা গেছে, তোরাও হয়তো ঢুকবি, ওর বডিও আসবে। এখানে করে আমরা 3 জন মিলে যাচ্ছি স্পটটা দেখতে। ও যখনই গ্রামের রাস্তাটা টার্ন নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে কি আমার না এখান থেকে প্রচণ্ড একটা নেগেটিভ ভাইব আসছে। বলছে সোমনাথের মৃত্যুর কথা বলতে গেলে আমাকে আগে রাজেনের মৃত্যুর কথা বলতে হবে। মা মারা যাওয়ার 8 থেকে 9 মাসের মধ্যে দাদুও মারা যায়, রাজেনের দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার পর কী করে, ও দাদুকে যখন পুড়িয়ে ফিরছিল শ্মশান থেকে, শেষকৃত্য করে যখন ফিরছিল, যে ও নাকি মৃত মানুষকে দেখতে পাচ্ছে। আরপিএফ যখন প্লাস্টিক করে ওনার বডি র্যাপিং করছে, ওই যে ভদ্রলোক মারা গেছে ওনার আত্মা ওনার বডিতে আসতে চাইছে। যে রাজেন বলছে যে ওই আত্মা ওই বডির পিছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। চূর্ণী নদীর জলে রাজেনের মৃতদেহ ভেসে ওঠে। হঠাৎ দেখা যাচ্ছে যে ওর বডি, মানে সোমনাথের বডি মেঝেতে পড়ে রয়েছে, ও উল্টো হয়ে শুয়ে রয়েছে, মুখটা পুরো টুইস্ট করা। তারপরে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখছে যে ও যেভাবে বাঁ দিকে তাকিয়ে হাঁটছিল, সেই মহিলা ঠিক ওইভাবে ওর দিকে তাকিয়ে হাঁটছে। একজন মহিলা পাঁচ দিটাও ভয় ওরভাবে হাঁটছে। ও মারাত্মক ভয় পেয়ে যায়। মাছ মাংস থাকলে সেই মাছ মাংস খাচ্ছে না, মাছ মাংস ছুঁড়ে দিচ্ছে রাজেনের বাড়ির দিকে, আর শুধু ভাত খাচ্ছে। ওই পা দিয়ে লাথি মেরেছে না, দেখি সাপ কিন্তু এক পাই কামড়ালো। ফোনটা তুলেছি, তন্ময় বলছে যে রিজুদাকে বাঁচানো গেল না। কন্টিনিউসলি আওয়াজ করছে, কখনো কুকুরের আওয়াজ করছে, কখনো বিড়ালের আওয়াজ করছে, কখনো চিৎকার করে উঠছে। ভয়ঙ্কর একটা সিচুয়েশন। আমরা দেখছি যে মেয়েটা ওই যে পোষ্য যে বিড়ালটা ছিল, শিল নোড়ার মধ্যে বিড়ালটার মাথা থেতো করছে। কি বলছো? ওইখানে দাঁড়িয়ে আমার যা ভয় লেগেছে, মানে সবারই মোটামুটি পেটে গেছে ধরে নাও। লোমগুলো বিড়ালের ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, আর মুখটা না হাঁ করে রয়েছে। কথাটা বললো না, মানে গ্রামবাসীর আত্মা কেঁপে উঠলো। বসে পড়ে বলে এখনই বন্ধ কর, মানে কিন্তু গ্রামকে আমি তছনছ করে দেবো। কি ঘটেছিল সূর্য, একদম শুরু থেকে আমি জানতে চাই। কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে আছে সূর্যর ঘটনা এর আগে আপনারা কিউরিও ফাইটে ডেফিনেটলি শুনেছেন। আপনারা আজকের এই এপিসোডটা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনারা যদি আপনাদের ঘটনা এইভাবেই শেয়ার করতে চান বা আমার সাথে যে কোনো বিষয়ে পডকাস্টে বসতে চান, এরকমই একটা আড্ডাতে আসতে চান, ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আমার সাথে যে কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যদি কৌস্তবের আড্ডাতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো সূর্য, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো বলো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সাথে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বা যেটা তুমি আমাকে জানাতে চলেছো, সেটা নিয়ে আমরা বেশ অনেক দিন আগে থেকে প্ল্যান করছি যে কৌস্তবের আড্ডাতে এটা আমরা শ্যুট করব, তুমি আমাকে ঘটনাটা বলবে। বাট বিভিন্ন কারণের জন্য আমরা এই এপিসোডটা রেকর্ড করতে পারিনি। একদমই তাই। যে কারণগুলো হয়তো খুব একটা ন্যাচারাল নয়। কিউরিও ফাইটে তুমি এর আগে বিভিন্ন ঘটনা শেয়ার করেছো, আজকের ঘটনাটা একদমই আলাদা। কি ঘটেছিল সূর্য, একদম শুরু থেকে আমি জানতে চাই। দেখো, এই ঘটনাটা শুরু করার আগে আমি দুটো বিষয় একটু বলে নিচ্ছি, যেগুলো বলে নেওয়া দরকার। এই ঘটনাটা ভীষণই কমপ্লিকেটেড একটা ঘটনা, ঠিক আছে? এবার আমি কতটা সহজ সরলভাবে তোমাকে ঘটনাটা বোঝাতে পারবো বা বলতে পারবো। আর সেকেন্ড কথা হচ্ছে, এই ঘটনার কিছু এলিমেন্ট তুমি পাবে, সেই এলিমেন্টগুলো বলতে আমি আজও নার্ভাস ফিল করি, ঠিক আছে? তো ঘটনাটা কীভাবে শুরু হলো, মানে অ্যাকচুয়ালি এর সূত্রপাত কীভাবে, সেটা আমি একদম শুরু থেকে শুরু করছি। ঘটনার সূত্রপাত হয় ওই 2015 বা 16। আমার ইয়ারটা অতটা ভালো মনে নেই, মাসটা বেশ ভালো মনে আছে, ফেব্রুয়ারি বা মার্চ। কারণ ইয়ার এন্ডিংয়ের একটা ব্যাপার থাকে না। আমাদের কোম্পানির তরফ থেকে একবার একটা পিকনিক করার সম্মতি পাওয়া গেছিলো, মানে প্রত্যেক বছরই পাওয়া যায় এই ফেব্রুয়ারি মার্চের ওই টাইমটাতে। তো পিকনিক করার জন্য অনেক কিছু দরকার থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি দরকার থাকে একটা ভালো স্পটের। বিভিন্ন রিজিয়ন থাকে, সাউথ রিজিয়ন, নর্থ রিজিয়ন। আমরা নর্থ রিজিয়নে পড়তাম। তো নর্থ রিজিয়নের আওত্তে 3 জন ম্যানেজার থাকতো। 3 জন ম্যানেজারের উপর পুরোপুরি দায়িত্ব যে তোমরা স্পট খোঁজো, ওখানে কোম্পানি একটা বাজেট দিয়ে দেবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকতো, মানে পিকনিক বললেই পিকনিক হয়ে যায় না। এইবার কি হয়েছে, স্পট খুঁজছি আমরা, বহু ধরনের স্পট খুঁজছি। অ্যাকচুয়ালি আমাদের ইনডোর পিকনিকটাই বেশি হতো, বুফেতে খাওয়া দাওয়া হতো, কিছু কালচারাল প্রোগ্রাম হতো। তো আমরা এবার প্ল্যান করেছিলাম যে একটু আউটডোর যাবো, একটু গ্রাম্য সাইডে যাবো। ওখানে গেলে একটুখানি, মানে একদিনই যখন পিকনিকের সুযোগ পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি আউটডোর ইউনিটে পিকনিকটা করবো।
স্পট খুঁজছি, ভালো স্পট পাওয়া যাচ্ছে না, মানে মনের মতো অ্যাকচুয়ালি হচ্ছে না। তো অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে আমাদের একজন সেলস অ্যাসোসিয়েট ছিল, ওর নাম ছিল তন্ময়। ও আমাদেরকে বলে, দাদা তোমরা যেরকম স্পট খুঁজছো, আমার নজরে এরকম একটা স্পট রয়েছে, আমার অ্যাকচুয়ালি বলাটা উচিত নয়, তোমরা সিনিয়ররা রয়েছো, তাও যদি তুমি সাজেশন হিসাবে চাও তাহলে আমি তোমাকে বলতে পারি একবার। হ্যাঁ, সাজেশন তো অবশ্যই নেওয়া যেতে পারে, সে জুনিয়র সিনিয়রের কোনো এখানে ব্যাপার নেই। তো আমাকে বলছে যে তোমরা কি কৃষ্ণনগর সাইডে একবার যাবে? আমি বললাম যদি স্পট ভালো হয় আমি কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর কেন, আমি কালীনারায়ণপুরে চলে যাবো, যেখানে স্পট যেখানে ভালো হবে সেখানে আমরা মোটামুটি চলে যাবো। তো আমাকে বলছে দেখো অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট না, আমার কাকা শ্বশুরের একটা জায়গা। কাকা শ্বশুর আরও একজন ভদ্রলোক আছেন, ওরা যৌথ উদ্যোগে এখানে ওই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোকে দিয়ে থাকে জায়গাটাতে। তো আমি বললাম যে স্পটের কি ছবি টবি কিছু তোলা আছে? বললো হ্যাঁ, কাকার মেয়ের একবার এরকম জন্মদিন ছিল, তো জন্মদিনের সময় আমাকে এরকম ছবি কিছু আমি ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম, তো ওর ফোন থেকে ছবিগুলো দেখলাম। দেখে না আমি জিজ্ঞেস করলাম যে স্পটটা কি একদম এরকমই যেরকম দেখছি ছবিতে? বলছে হ্যাঁ একদম এরকমই। বললাম তাহলে তুই একটা কাজ কর, তুই একটু মিটিং ফিটিং কাকার সঙ্গে ব্যবস্থা কর, করে তাহলে আমরা একবার যাই স্পট, মানে স্পটটা ভিজিট করার জন্য। কারণ স্পটের ছবি তুলে আমাকে পিপিটি বানিয়ে পাঠাতে হবে, কোম্পানি থেকে অ্যাপ্রুভাল আসবে, তারপর বাজেট ওরা পেশ করবে, তারপরে গিয়ে পিকনিক হয়, অনেক ক্রাইটেরিয়া, অনেক প্রোটোকলস থাকে। তো যাই হোক, ও আমাকে বললো যে দাদা 2-3 দিন আমাকে সময় দাও, আমি ব্যবস্থা করছি। তো 3-4 দিনের মাথায়, মানে তখন মোটামুটি মার্চ পড়ে গেছে, 3-4 দিনের মাথায় আমাকে বললো যে এরকম দিনে আমরা যাব। তো আমার সঙ্গে কমলেশ নামে একটা আমার বন্ধু ছিল, ও আমার সঙ্গে যাবে, ও একটা ম্যানেজার পোস্টেই ছিল। আমরা দুজন মিলে ওই স্পটটাকে দেখতে যাব। তো আমরা 3 জন হলাম, তন্ময়, কমলেশ আর আমি, আমরা 3 জন মিলে দুপুর করে আমরা বেরিয়ে পড়লাম স্পটটা দেখতে যাওয়ার জন্য। ট্রেনে যখন উঠেছি মোটামুটি আমি যেটা জিজ্ঞেস করলাম তন্ময়কে যে ও কাকার সঙ্গে আরেকবার কথা বলেছে কিনা, তো বললো কাকা ফোন তোলেনি, কাকার একটা ছেলেও আছে, এক মেয়ে এক ছেলে, ওই ছেলেকেও ফোন করেছে, ওনার ফোনটা সুইচ অফ আসছে। ঠিক আছে আমরা যাচ্ছি, যে চলো ওরা না ছিল তো তন্ময় চেনে স্পট, তন্ময়ের মাধ্যমে স্পটটা অ্যাটলিস্ট চোখে দেখা দেখে নিতে পারবো, তারপর পছন্দ হলে কথা এগোবে। ট্রেনে করে যাচ্ছি, চাকদা ক্রস করতে করতে না আকাশ বেশ মেঘলা হয়ে গেছিল। এইবার ওর কাকা হঠাৎ করে ওকে কল ব্যাক করে, কল ব্যাক করার পর ওর কাকা বলছে যে হ্যাঁ রে বাবা তোরা কি বেরিয়ে পড়েছিস? বলছে হ্যাঁ কাকা আমরা অলরেডি চাকদা ক্রস করছি। বলছে আজকের দিনটা না আসলেই পারতিস, আমি সকাল থেকে এত ব্যস্ত, আমি তোকে কল ব্যাক করবো, আমি দেখলাম তুই ফোন করেছিস, আমি তোকে কল ব্যাক করবো, সে কল ব্যাক করার আমি সুযোগ পাইনি। বলছে কি হয়েছে? বলছে আমাদের সাথে ক্যাটারিং করতে একটা ছেলে, ও হঠাৎ করে মারা গেছে, এমন দিনে তোরা একটা আসছিস যে তোরাও হয়তো ঢুকবি, ওর বডিও আসবে, আজকে সকালবেলাতে এরকম একটা বাজে খবর পাওয়া গেছে, ওই জন্য ওনারা ব্যস্ত। তো বলো ঠিক আছে তোরা আয়, আমি না থাকলে সুমন থাকবে, সুমন হচ্ছে যৌথ উদ্যোগের আরেকটা পার্টনার, ও গাইড করবে, আমিও থাকবো, আর রিজু তো আছেই, মানে রিজু হচ্ছে ওনার ছেলের নাম, হয়ে যাবে, তোরা আয় ঘুরে আয়, এসে যখন পড়েছিস আর কিছু করার নেই। আমরা মোটামুটি নামলাম, আমি জায়গাটার নামটা কিছু গোপনীয়তা রক্ষার স্বার্থে বলছি না, এটা কৃষ্ণনগর আর বাহাদুরপুরের মাঝখানে ধরুন একটা জায়গা। নামলাম, নেমে ওখান থেকে ভ্যানে করে যাচ্ছি। এবার আমার সঙ্গে যে ছেলেটা কমলেশ নামে ছিল, ও হচ্ছে একটুখানি বেশ কি বলবো অ্যাস্ট্রোলজি বেশি মানে ও ঘুম থেকে উঠে ওর প্রথম মানে কাজ যেটা হয় সেটা হচ্ছে আজকের দিনটা কেমন যাবে রাশিফল অনুযায়ী, তারপরে ও বাড়ি থেকে বেরোয়। মানে কোনোদিনও ধরো ওর রাশিফলে লেখা আছে আজকে একটুখানি বেশি খরচা হবে, তো সেদিনকে চা পর্যন্ত খেতে যায় না আমাদের সাথে, চাও খেতে যাবে না, এরকম টাইপের একটা মেন্টালিটি পুরোপুরি। ভ্যানে করে আমরা 3 জন মিলে যাচ্ছি স্পটটা দেখতে। ও যখনই গ্রামের রাস্তাটা টার্ন নিয়েছে সঙ্গে সঙ্গে বলছে কি আমার না এখান থেকে প্রচণ্ড একটা নেগেটিভ ভাইব আসছে। আচ্ছা, আমার শুনে একটুখানি না মানে ওর কথাটা শুনে খুব রাগ হয়েছিল যে একজনের কাকা শ্বশুরের বাড়ি ওইখানে, তার কাছে আমরা যাচ্ছি, নিজেদের লোকের মতোই মোটামুটি হয়ে যাচ্ছে, ওর তো খারাপ লাগতে পারে, আমার না খারাপ লাগুক। আমি ওকে বললাম তুই তো রিটার্ন টিকিট তোর কাছে রয়েছেই, তুই একটা কাজ কর, ভ্যান থেকে নেমে তুই ট্রেন ধরে অফিস চলে যা, তোকে যেতে হবে না। তো এরকম ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে আমরা স্পটের সামনে পৌঁছালাম। তো স্পটের সামনে গিয়ে দেখলাম যে একটা ইয়ং ছেলে, অল্প বয়সী একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম যে এই হচ্ছে রিজু, যে হচ্ছে কাকা শ্বশুরের ছেলে। স্পটের ভিতরে গেলাম আমরা, চারিদিকে এরকম কাঁটাতার দিয়ে ঘেরা, মাঝখানে একটা রাস্তা যাওয়ার, গেলাম চারিদিকে বেশ গাছগাছালি দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে ভালো লাগছে কি যে এত সুন্দর কালো করে মেঘ ঘনিয়ে এসছে না, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মানে তুমি গেলে কি বলবো না, ম্যাসমারাইজিং ওয়েদার পুরোপুরি। আর জায়গাটা থেকে আমাদের এক নজরে খুব ভালো লেগে গেছে। মানে দেখবে যখন মেঘ ঘনিয়ে আসে, আকাশ কালো হয়ে যায়, গাছের পাতা বলো বা বিভিন্ন কালার বলো, একদমই হ্যাঁ, সেগুলো খুব বেশি স্যাচুরেটেড ওয়েতে আমাদের চোখে পড়ে, এক্স্যাক্টলি সেই জিনিসটা আরো সুন্দর লাগে। একদমই তাই। আর তার সাথে একটা ভয়ের আলাদা একটা মিশ্রণও থাকে, যেটা বলে বোঝানো যায় না। একদম 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 ওরকমই হচ্ছিল, বিভিন্ন ধরনের পাখি উঠছে, গাছের পাতা উড়ে উড়ে আসছে, দারুণ পরিবেশ। আর দেখে বুঝতে পারলাম যে এখানে আগেও অনেক অনুষ্ঠান হয়েছে, ঠিক আছে। তো স্পট দেখে পছন্দ হলো, রিজু আমাদেরকে গাইড করে দিচ্ছিল যে এরকম এরকম ব্যাপার আছে, এখানে এই জিনিসটা হবে, ওখানে ওই জিনিসটা হবে, এরকম বুঝিয়ে দিচ্ছিল। ওখান থেকে গেলাম আমরা অফিস রুমে।
অফিস রুমে গিয়ে দেখলাম যে সুমন নামে ভদ্রলোকটাও রয়েছে, ওর কাকা শ্বশুরও আসলেন। আসার পর আমাদের সাথে পরিচয় সব কিছু করলো। করার পর এবার রিজু, আমি, আমরা তিনজন, রিজু, কাকা শ্বশুর, আরও 2-3 জন লোক ওখানে ছিল। আমরা পুরো দমে ওখানে হিসেব নিকেশ করতে শুরু করে দিলাম যে কতজন লোক হবে, কী কী রান্না বান্না হবে, ওরাই সব কিছু করবে, ডেকোরেশন ক্যাটারিং সব ওরাই করবে, কী কী হবে। আর দিনটা আমি ঠিক করে বললাম পরে বলে দেবো, খালি এই 15 তারিখের আগে যা করার করতে হবে, মার্চের 15 তারিখের আগে যা করার করতে হবে। কথাবার্তা চলছিল, বাইরে তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার রিজুর ফোনে একটা ফোন আসে, ঠিক আছে। রিজু ফোনটা রেখে ওর বাবাকে বলছে, মানে ওনার কাকা শ্বশুরকে বলছে যে বাবা, বডি শ্মশানে এসে গেছে, এই বৃষ্টির মধ্যে তোমাকে আর যাওয়ার দরকার নেই, আমি ওদেরকে নিয়ে একটু বেরিয়ে যাচ্ছি, তুমি বৃষ্টি যদি থামে আসলে আসবে, না আসলে দরকার নেই। 2-3 জন ছেলে আরও ছিল ওই অফিস রুমটার মধ্যে, ওদেরকে নিয়ে রিজু বেরিয়ে গেল। তো আমি না ওই ভদ্রলোককে, সুমন নামে ভদ্রলোককে, ওনাকে জিজ্ঞেস করলাম যে এই যে ছেলেটা মারা গেছে কীভাবে মারা গেছে। ওনারা না ঠিক বলতে চাইছিল না। কাকা শ্বশুরকে জিজ্ঞেস করা হলো, ঠিক আছে, ওনারা ঠিক জিনিসটাকে একটু ইগনোর করতে চাইছিল। কীভাবে মারা গেছে ওরা আমতা করে যেটুকু বললো সেটা খালি বুঝতে পারলাম যে বাড়িতে অনেকদিন ধরে মরে পড়েছিল, তো ওর বডি আজকে সকালবেলা গেট ভেঙে বার করা হয়েছে। এই রিজু নামে ছেলেটাই গেটে লাথি মেরে গেট ফেট ভেঙে বডি বার করা হয়েছে। গন্ধ পেয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম যে ওরা মানে কিছুটা বলছে কিন্তু পুরোপুরি বলতে পারছে না, মানে সাজিয়ে গুছিয়ে ঘটনাটা বলতে পারছে না। আমি ওনার কাকাকে বললাম, দেখুন এই তন্ময় তো আমাদের অনেকদিন ধরেই চেনে, ঘরের কথা ঘরেই থাকবে, আপনারা যদি মনে করেন যে বলবেন না আলাদা ব্যাপার, বললে পুরোটা বলুন। আর বাইরে এমনি তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কারোর কথা যাওয়া এমনি সেভাবে নেই আর। তো ওনারা ঘটনাটা বলার আগে না ওই সুমন নামে যে ভদ্রলোক ছিল উনি বলছে যে আমি বলছি, সেরকম কোনো ব্যাপার না, এমন কোনো মানে বড় ঘটনা যে আমি লুকিয়ে যাব। তখন ওই সুমন নামে ভদ্রলোক একটা ঘটনা আমাদের বলছে যেই ছেলেটা মারা গেছে ওর নাম হচ্ছে সোমনাথ। বলছে সোমনাথের মৃত্যুর কথা বলতে গেলে আমাকে আগে রাজেনের মৃত্যুর কথা বলতে হয়, ঠিক আছে। দুজনের মৃত্যু একে অপরের সঙ্গে কানেক্টেড। তো ওনারা ঘটনাটা বলতে শুরু করলো। ঘটনাটা কি ছিল, রাজেন আর সোমনাথ এরা দুজনেই এদের সঙ্গে ক্যাটারিংয়ের কাজ করতো। রাজেন এই গ্রামের ছেলে, সোমনাথ কিন্তু এই গ্রামের ছেলে না। রাজেন মা আর দাদুর কাছে মানুষ। এইবারে রাজেনের মা হঠাৎ করে টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরে ও ক্যাটারিংয়ে জয়েন করে এদের সাথে, ক্যাটারিং ডেকোরেশনে জয়েন করে। ছেলেটা খুব চুপচাপ টাইপের ছেলে, কাজ খুব ভালো করতো, এরকম টাইপের একটা ছেলে। মা মারা যাওয়ার 8 থেকে 9 মাসের মধ্যেও দাদুও মারা যায়, রাজেনের দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার পর কী করে, ও দাদুকে যখন পুড়িয়ে ফিরছিল শ্মশান থেকে, শেষকৃত্য করে যখন ফিরছিল, তখন ওর সঙ্গে কোনো অঘরী বা কোনো সাধু সন্ন্যাসী যাই বলো, কারোর সঙ্গে একজনের দেখা হয়। দেখা হওয়ার পর না ওকে আর 2 বছর দেখা যায়নি। তারপর থেকে 2 বছর দেখা যায়নি তারপর থেকে আর। এইবার 2 বছর পর রাজেন ফিরে আসে। ততদিনে সোমনাথ এই ক্যাটারিংয়ের কাজ ছেড়ে কৃষ্ণনগরে একজন ডাক্তারবাবুর গাড়ি চালাতেন, ঠিক আছে। তো রাজেন ফিরে আসার পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আর সবাইকে বলে যে আমি একটু স্পিরিচুয়াল কাজ কারবার আমি জেনেছি, কারোর যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে একটু আমাকে রেকমেন্ডেশন করে দেওয়ার জন্য। আগের থেকে ওর হুলিয়া একটু চেঞ্জ হয়ে গেছে, গলায় মালা, চুলগুলো একটু বড় হয়ে গেছে, মানে আগে যে রাজেনকে এরা দেখেছিল সেই রাজেন কিন্তু এটা নয়, বুঝতে পারছো। তো রাজেন আরও একটা শক্তির খুব মানে অর্জন করেছিল, মানে একটা বিদ্যা শিখেছিল, সেটা হচ্ছে যে ও নাকি মৃত মানুষকে দেখতে পারছে, মানে কেউ মরে যাওয়ার পর তার আত্মাকে সে নাকি দেখতে পায়, এই একটা বিদ্যাও শিখিয়ে এসেছিল। এটার এক্সাম্পল কি ছিল, যে এরা একবার স্টেশনের সামনে ক্লাবে ঘরে আড্ডা মারছিল, রাজেনও ছিল সঙ্গে। তো এক ভদ্রলোক লাইনে কাটা পড়ে। আরপিএফ যখন প্লাস্টিক করে ওনার বডি র্যাপিং করছে, তো রাজেনের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ওই যে ভদ্রলোক মারা গেছে ওনার আত্মা ওনার বডিতে আসতে চাইছে, পেনিট্রেট করতে চাইছে পুরোপুরি, ধরে না। আর যখন ওর বডি নিয়ে চলে যাওয়া হচ্ছে, রাজেন বলছে যে ওই আত্মা ওই বডির পিছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। ওরা অতটা গা করেনি। এইবার কি হলো, রাজেনের সাথে একটা এমন ঘটনা ঘটলো যে ওর নাম যশ খ্যাতি সব বেড়ে গেল। কি হয়েছিল, গ্রামে একটা বাচ্চা ছেলের ডেঙ্গু ধরা পড়েছিল, প্লেটলেট খুব ভয়ানকভাবে পড়ে গেছিল। ডাক্তার বলেছিল যে এখানে কিছু করা যাবে না, আপনারা শহরের দিকে কলকাতা সাইডে নিয়ে যান। তো ওই টাইমে রাজেন আসে। রাজেন এসে নিয়ে ওই ছেলেটাকে একটা মন্ত্রপুত জল দিয়ে বলে আপনি এটা খাইয়ে দিন, কোথাও নিয়ে যেতে হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি 3 দিনের মধ্যে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। ওরা না কেউ তো বিশ্বাস করতো না রাজেনকে, ইতস্তত বোধ করছিল, কিন্তু করারও কিছু ছিল না, খাইয়ে দিয়েছে যে ঠিক আছে যদি না কমে তাহলে নিয়ে যাবো কালকের দিনে। 3 দিনও যায়নি, 2 দিনের মধ্যে ছেলেটা কিন্তু একদম সুস্থ না, তরতাজা হয়ে গেছে। কি বলছো? একদম তরতাজা হয়ে গেছে পুরোপুরি, প্লেটলেট একদম ঠিকঠাক। ছেলেটা আগে যেমন দুর্বল হয়ে গেছিল তার থেকে বেশি তরতাজা হয়ে গেছে, মানে এক কথায় সুস্থ হয়ে গেছে পুরোপুরি। এবার তোর নাম ডাক বাড়তে আরম্ভ করলো, পাড়াতে যে কোনো ধরনের স্পিরিচুয়াল হেল্প, ইভেন পাড়ার বাইরেও খবর ছড়ালো, ঠিক আছে। ওর একটা নাম খ্যাতি মোটামুটি বাড়তে আরম্ভ করলো। ওর সঙ্গে ছিল দীপ নামে একটা ছেলে আর একটা মধ্যবয়স্ক লোক, তার নাম জানা যায়নি। এবারে সোমনাথ এর সঙ্গে বারবার করে জয়েন করার চেষ্টা করছিল, যেহেতু সোমনাথের বন্ধু ছিল।
তো সোমনাথকে বলেছিল তুই যেটা করছিস সেটা কর, ইন কেস তোর যদি কখনো টাকা পয়সার দরকার থাকে তো সেই ক্ষেত্রে আমি তোকে টাকা পয়সা দিয়ে হেল্প করে দেবো, তোকে এখানে জয়েন করার দরকার নেই। তো সোমনাথ একবার না ওই ডাক্তারের বাড়িতে চুরি করতে কি ধরা পড়ে। এই সোমনাথ ধরা পড়ে, তো ওকে ওখান থেকে চাকরিচ্যুত হতে হয়, মানে চাকরি ওর চলে যায় ওখান থেকে। ও ডাইরেক্ট এসে জয়েন করে রাজেনের টিমে। তাহলে রাজেনের টিমে কিন্তু 4 জন মেম্বার হলো রাজেনকে নিয়ে, রাজেন, দীপ, সোমনাথ, একজন মধ্যবয়স্ক লোক। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাকই চলছিল। এইবার হঠাৎ করে কি হয়, এই যে সোমনাথ নামে ছেলেটা এই একটা রিভেঞ্জ মুটে যায় যে ডাক্তার আমাকে অপমানিত করে বের করে দিয়েছে, এর জন্য তুমি কিছু একটা কর। তো রাজেন কি করে, রাজেন ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু বোঝে না। তারপরে ওরা কোনো একটা কুকর্ম ওই বাড়িটাতে করতে যায়, মানে সোমনাথই অ্যাকচুয়ালি করতে যায়, রাজেনের মাধ্যমেই করতে যায়। তো ওখানে গিয়ে সোমনাথ ধরা পড়ে, বেদম মার খায়। ও নাম বলে দেয় যে আমাকে রাজেন এটা করতে বলেছিল। তখন ওদের 4 জনকেই পাড়া ছাড়া করে দেয়, মানে গ্রাম ছাড়া করে দেয় এখান থেকে। ঠিক আছে, গ্রাম ছাড়া হয়ে যাওয়ার মোটামুটি মানে আজকে যে ঘটনাটা আমি বলছি, মানে উনি আমাকে ঘটনাটা যেভাবে বলছিল, আজকে আমি ঘটনাটা বলছি তার 1 মাস আগে চূর্ণী নদীর জলে রাজেনের মৃতদেহ ভেসে ওঠে হঠাৎ করে। ঠিক আছে, আর তার ঠিক মানে 1 মাস পর, মানে আজকের দিনে দাঁড়িয়ে সোমনাথের ডেড বডি পাওয়া যায় ওনাদের বাড়িতে, রাজেনের বাড়িতে। কারণ এরা 4 জন রাজেনের বাড়িতেই থাকতো। সোমনাথের ডেড বডি কিন্তু রাজেনের বাড়িতে পাওয়া যায়। ঠিক আছে, এইবার হয়েছে যে পাড়াতে প্রচুর দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করেছিল, লোকজন খেয়াল করছিল এটা। সকালবেলা যখন গেট ভেঙে দেখা যাচ্ছে যে ওর বডি, মানে সোমনাথের বডি মেঝেতে পড়ে রয়েছে, ও উল্টো হয়ে শুয়ে রয়েছে, মুখটা পুরো টুইস্ট করা, মানে ঘাড় ভাঙা টুইস্ট করা, চোখ রয়েছে একদম সিলিংয়ের দিকে, মুখটা হাঁ করা, বডি অনেকটা ডিটোরিয়েট করে গেছে। পোস্টমর্টম রিপোর্টে কোনো মানে এক্সটার্নাল ফোর্সের কোনো রকম কোনো কিছু লুকআউট পাওয়া যায়নি, প্লাস কোনো ফোর্স এন্ট্রিরও কিছু লুকআউট পাওয়া যায়নি, কারণ গ্রামবাসীরা গেট ভেঙে ভিতরে ঢুকেছিল, তাহলে ওকে মারলো কে। ঠিক আছে, তো ওরই বডি এখন পুড়ছে শ্মশানে, এটাই ওরা বলছিল আমাদেরকে। তো ওই যে কাকা শ্বশুর যিনি ছিলেন না, উনি আরও কিছু বলতে যাচ্ছিল, দেখলেন না এই তন্ময় কথাটা ঘুরিয়ে দিল, কাকা বোন কেমন আছে, মানে ওনার মেয়ে যে ওনার যে শালি হয়, বোন কেমন আছে, বলছে বোন আগের মতো আর নেই রে, একটু অন্যরকম হয়ে গেছে, আমি তোর সাথে এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। তো বৃষ্টি মোটামুটি বাইরে থেমে গেছে, সাঁই সাঁই করে হাওয়া বইছে যেমন হয় অ্যাকচুয়ালি। তো ওরম হতে হতে ওর কাকা একবার কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে আমাদের কাছে এসে বলছে যে আজকে মনে হচ্ছে তোমাদের যাওয়া হবে না। আমি কেন, বলছে ওভারহেডের কারেন্টের তার নেই, মানে তার ছিঁড়ে গেছে ওভারহেডের, মানে কারেন্টের লাইন নেই ট্রেনের ইয়েতে, ট্রেন কোনো বিভ্রাট দেখা গেছে, পরপর সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে, থাকা যাবে, মানে বাড়ি যেতে তোমরা পারবে না, তোমরা থেকে যাও এখানে। তো কমলেশ তো থাকবে না, ও যেই শুনেছি এরকম কিছু সমস্যা হয়েছে, প্রথম থেকে বলছিল নেগেটিভ একটা ভাইব রয়েছে। আমি ওকে বললাম যে দেখ, ফালতু ট্রেনের মধ্যে আটকে থাকার থেকে এনাদের বাড়ি থেকে যাই, কী সমস্যা আছে, একটা রাতের ব্যাপার। তখন তন্ময় বলল দাদা থেকে যাও না, কাল সকালবেলা আমরা এখান থেকে অফিস চলে যাবো, আমারও খুব একটা আশা হয় না। থেকে গেলাম বাড়িটাতে যখন ঢুকলাম দেখলাম ওই সাইড দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা, সামনে একটা মানে ঢোকার মতো জায়গা, এন্ট্রান্স, সামনে উঠোন, পরপর মানে বাঁ দিকে পরপর 2টো রুম, রুমের পাশেই রান্নাঘর, আর রুমের অপোজিটে একটা রুম, মাঝখানে উঠোন। অপোজিটের রুমটা আমাদের থাকার জন্য দেওয়া হলো। ওই বাচ্চা মেয়েটা আমাদের জন্য ওই শরবত, গুড়ের টাইপের শরবত, যেগুলো শরবত আমাদের জন্য এনে দিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। দেখলাম বাচ্চা মেয়েটা একটা পোষ্য বিড়াল আছে, ওর জন্য মানে একটা বাড়ি ফাড়িও বানিয়েছে, ঝড় বৃষ্টির থেকে যাতে বিড়ালটা বেঁচে থাকে ওই জন্য বিড়ালটার ওই জন্য একটা বাড়ি বানানো হয়েছিল। আমি দেখছিলাম জিনিসটা, রাত্রে ডিনার ফিনার সব কিছু করলাম, আমাদের সঙ্গে ওই তন্ময় আলাপ ফালাপ করে দিল, কাকিমার মেয়ের সঙ্গে সবার সাথে ডিনার ফিনার করলাম। ওরাও সব শেষকৃত্য কমপ্লিট করে বাবা আর ছেলে ফিরলেন। রিজু আসলো আমাদের সঙ্গে আলাপ করার জন্য, কথাবার্তা বললাম। তো রিজুকে বললাম যে আমি শুনলাম সোমনাথ আর রাজেনের কেসটা ভীষণ মর্মান্তিক, তো আমি শুনছিলাম যে তোমাদের পাড়ায় কোনো প্রবলেম হচ্ছে, আমি কিন্তু আদৌ জানি না, আমারটা জাস্ট গেস করলাম। ওকে বলছে আর বলো না তো, কোনো প্রবলেম না, এগুলো ও সব এগুলো ফালতু কথা, এগুলো আমি এগুলো মানি না। আর কি হয়েছে প্রবলেম, বলছে সোমনাথের ডেড বডি তো পেয়েছি আজকে সকালবেলা, তার বেশ কয়েকদিন আগে থেকে না এই গ্রামবাসীরা বলছে এই গ্রামের মধ্যে কোনো ভৌতিক উপদ্রব হচ্ছে। আমার কিরকম, বলছে যে একজন ছেলে তোমাদের ওই শিয়ালদা লাইনে কাজবাজ করে রাত্রিবেলা ফিরছিল, রাস্তায় যেতে যেতে দেখছে যে ওর আগে একজন ভদ্রমহিলা হাঁটছে, আর ও হাঁটতে হাঁটতে উনি দাঁড়িয়ে পড়েছে, এ কিন্তু ওই ডিস্টেন্সটা ক্রস করতে পারছে না, মানে ওনাকে কাটিয়ে এগোতে পারছে না। হঠাৎ দেখছে ওই মহিলা যাকে দেখতে পাচ্ছিল উনি নেই, ও একটু ঘাবড়ে গেছে, পকেট থেকে মোবাইলটা বার করে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখছে যে ও যেভাবে বাঁ দিকে তাকিয়ে হাঁটছিল সেই মহিলা ঠিক ওইভাবে ওর দিকে তাকিয়ে হাঁটছে, একজন মহিলা পাশ একটা অবয়ব ওরভাবে হাঁটছে। ও মারাত্মক ভয় পেয়ে যায়, জ্ঞান হারায়, ওখানে পড়ে যায়। তারপর কি হয়, রাত্রিবেলা একজন ভদ্রলোকের রাজেনের বাড়ির থেকে একটু দূরে বাড়ি ছিল একখানা, ওরা রাত্রিবেলা বাথরুম করতে উঠে দেখছে যে ওই রাজেনের ছাদ থেকে একটা শ্যাডোই ফিগার মহিলার, ও ঠিক নামছে মাঠের মধ্যে, আর মাঠ থেকে সে যাচ্ছে কিন্তু একদম আমবাগানের দিকটাতে।
আচ্ছা। আর ওর যে অবয়বটা যখন পাস করছে ও না একটু হালকা মিলিয়ে যাচ্ছে, এটা ওরা দেখেছে। ও বলছে দেখো আমি সব জিনিস মানি না, ঠিক আছে। আর বলতে বলতে আমাকে বলছে, তারপর কথা আমি খালি বলতে চাইছিলাম যে রাজনের বাড়িটা কোথায়। তো হট করে আমাকে বলছে তোমাদের শিয়ালদা সাইড বা কলকাতা সাইডে ভালো সাইকিয়াট্রিস্ট ডাক্তার পাওয়া যাবে, মনোবিজ্ঞানী পাওয়া যাবে ভালো। আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে আমার একটু বোনের প্রবলেম হচ্ছে, ওর কোনো মস্তিষ্ক বিভ্রাট হয়েছে। বললাম কেন, কি হয়েছে? বলছে এই কদিন তো ঠিকই ছিল, সন্ধ্যের পর থেকে না একটু অ্যাবনর্মালিটি বিহেভিয়ার করছে। বললাম যেরকম? বলছে ধরো ওই রাত্রিবেলা ওকে ডিনার দেওয়া হচ্ছে, কোনো আমিষ থাকলে স্পেশালি ডিনার দেওয়া হচ্ছে, ও কী করছে খাবার নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যেদিকে তাকালে রাজনের বাড়িটা দেখা যায় ওই দিকে পাঁচিলের মধ্যে থালা রেখে খাচ্ছে। মাছ মাংস থাকলে সেই মাছ মাংস খাচ্ছে না, মাছ মাংস ছুঁড়ে দিচ্ছে রাজনের বাড়ির দিকে, আর শুধু ভাত খাচ্ছে, ঠিক আছে। হাসছে, কারোর সঙ্গে কথাবার্তা বলছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি ওখানে কার সাথে কথাবার্তা বলো? তো মেয়েটার বক্তব্য ছিল ওখানে একজন মহিলাকেও দেখতে পাচ্ছে, আর মহিলার আকৃতিটা কিরকম, বলে চোখ দুটো মানে চোখের পাতা দুটো উঁচুর দিকে, আর মুখটা অনেকটা স্প্রেড করে সে যেন ওর দিকে হাসছে, মানে পুরো মুখটা খুলে যাচ্ছে আসল টাইম। ও তাও বলছে এগুলো আমি মানি না, আমি জিনিসগুলোকে। তো আমি না শুনে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। রাজনের বাড়িটা একবার দেখা যাবে, মানে চোখের দেখা যাবে। বলছে তুমি দেখতে পারো বাড়ি, আমি পাঁচিল টপকালে মানে ঢিল ছোড়া দূরত্বে রাজনের বাড়িটা, মানে ওদের বাড়ির পিছনে রাজনের বাড়িটা রয়েছে, কিন্তু ভিতরে তুমি ঢুকতে পারবে না। তার কারণে পুলিশের তরফ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়েছে, পোস্টার, যে এইখানে কিন্তু আর মানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। আর না ভিতরে আমি আমার ঢোকার কোনো ব্যাপার না, আমি খালি একবার চোখের দেখা দেখতে চাই, আমাকে একটু নিয়ে চলো। তো এই কমলেশ বলছে আমি যাবো না, তোরা গেলে যা, আমি যাবো না। আর দেখ গেলে তো আমরা 3 জন যাবো, তাহলে তোকে কিন্তু এখানে একা থাকতে হবে, এবার তুই যদি থাকতে চাস তো খুব ভালো, আদারওয়াইজ তুই কী করবি তুই ডিসাইড করে নে। আলটিমেট অজ্ঞতা ওকে যেতেই হলো আমাদের সাথে। গেলাম, গিয়ে নিয়ে ওই বাড়িটার সামনে মানে পাঁচিলের আগে দাঁড়ালো ওরা, আমরা পাঁচিলটা আমি আর ওই রিজু টপকালাম, টপকে বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়ির সামনে গিয়ে দেখলাম যে বাড়িটা কিরকম বলো তো, মানে সাইড দিয়ে ইটের গাঁথনি করা, মাঝখান দিয়ে দরজা যেটা ভাঙা অলরেডি হয়েছে, মানে মেন এন্ট্রান্স, মাঝখানে উঠোন, টালির বাড়ি, একতলা, মানে সাইডে তোমার গাঁথনি করা রয়েছে পাকা, উপরটা টালির, মানে রেলের কোয়ার্টার যেমন দেখতে হয় তুমি কল্পনা করতে পারো, অনেকটা মোরারলেস টাইপ অফ রেলের কোয়ার্টার, ঠিক আছে। বাড়িটা দেখলাম, আমি এক পা এগোতে যাব, হট করে আমাকে রিজু বলছে যে দাদা এগিয়েও না, সাপ খোপের উৎপাত আছে এখানে, চলে আসো। ফিরে আসলাম ওখান থেকে, ফিরে এসে আমি ঘরে চলে আসলাম, আমাদের ঘরে, ওরা ওদের ঘরে চলে গেল। কমলেশ শুরু করে দিয়েছে পাগলাম। এই রাত্রি আমাদের শেষ রাত্রির, আমি বুঝে গেছি এখানে, আমি প্রথম থেকে আমি বলছিলাম নেগেটিভ কিছু ইম্প্যাক্ট রয়েছে, এই রাত্রি আমাদের শেষ রাত্রির, এখানে আমরা থাকতে পারবো না, তুই কেন এখানে আমাকে আটকালি, আমি ওই ট্রেনের মধ্যে থাকতাম, অনেক কিছু বলছিল। তো আমাকে বলছে তুই ফালতু এখানে পিকনিক করিস না, সবার লাইফ রিস্ক হয়ে যাবে। আর দেখ পিকনিকটা সকাল থেকে শুরু হবে, বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গায় কেউ ছেড়ে দেয়? আমার তো রাতে কোনো কাজ নেই, সকালবেলা থাকবো আমরা, পিকনিক কমপ্লিট হবে, বাড়ি চলে যাবো, যে যার বাড়ি, কোনো সমস্যা হবে না, তুই ব্যাপারটা কিন্তু অফিসে আলোচনা করিস না। পরের দিন সকালবেলা হলো, আমরা ফিরে আসলাম, এতক্ষণ অবধি সব ঠিকঠাক চলছিল। এবার ঘটনাটা শুরু হবে এবার থেকে, মানে এবার থেকে যা প্যানিকড বলো, যা কমপ্লিকেশন, সব এবার থেকে শুরু হবে। বাড়ি ফিরে আসলাম, আসার পর 2-3 দিন অফিসে যেমন যাই যাতায়াত হলো, একটা দিন ঠিক হয়ে গেল 10 বা 11 তারিখ নাগাদ, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, পিকনিকের জন্য। পিপিটি রেডি যখন করছিলাম, সেই ছবিগুলো দিয়ে আমার মানে অফিসের কলিগরা ভিড় করে ফেলেছিল, এত সুন্দর একটা ম্যাসমারাইজিং এরিয়া পুরোপুরি, ওরা দেখে বলছে একদম দারুণ জায়গা পুরোপুরি, সবাই বেশ খুশি, একটা পিকনিক মুড হয়ে রয়েছে সবার। এবার মনে করো কাল বাদ পরশু পিকনিক, আগের দিনকে আমার একটা কোম্পানির সঙ্গে বিজনেস মিটিং চলছে, আমাকে না তন্ময় বারবার করে ফোন করছে, আমি মিটিং থেকে একটু বেরোলাম, বেরিয়ে হলো, তন্ময় কিছু হয়েছে, বারবার করে ফোন করছিস? বলছে দাদা আমাকে এখনই বেরোতে হবে, রিজু দাকে সাপে কামড়েছে, পায়ে সাপে কামড়েছে। কি বলছিস, কখন হলো? বলছে কিছুক্ষণ আগে হয়েছে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমার মিসেসও ওখানে চলে গেছে, আমি যাবো ওখানে। আল্লাহ তুই তাহলে বেরিয়ে যা, কোন সাপে কামড়েছে জানা গেছে? বলছে খুব সম্ভবত চন্দ্রবোড়া, ঠিক আছে, ডেঞ্জারাস, এটা মারাত্মক, হিমোটক্সিক ওর ভেনাম থাকে অ্যাকচুয়ালি, ব্লাড জমাট বেড়ে দেয় পুরোপুরি, একদম। তো ওরকম শুনেছি, আমরা যে তুই কিন্তু কোনো তান্ত্রিক কাছে নিয়ে যাস না, হসপিটালে নিয়ে যাস, সরকারি হসপিটালে 100 মিনিটের সময় থাকে, অ্যান্টিভেনাম সিরাম 100 গ্রাম প্রয়োগ করতে হয়, ওটা কর, কোনো সমস্যা হবে না। বলছে দাদা আমি বেরোচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো, আর তুই কিন্তু আমাকে জানাস, আপডেট করিস অ্যাটলিস্ট কী হলো। চলে গেছে। কমলেশকে আমি সে ঘটনাটা বললাম, ও এতটা মানে নেগেটিভ টাইপের ছেলে, বলছে তোকে আমি লিখে দিচ্ছি, ছেলেটা বাড়ি ভেবে না, তুই সব উল্টোপাল্টা কথা কেন বলছিস, তুই সবসময় নেগেটিভ কেন থাকিস? বলছে ওই পা দিয়ে লাথি মেরেছে না ওই অভিশপ্ত বাড়িটাতে, ওটা সাপিদ বাড়ি, আমাকে বলছে ওটা সাপিদ একটা বাড়ি, ওই পা দিয়ে লাথি মেরেছে না, দেখবি সাপ কিন্তু এক পাই কামড়ালো। আর তুই সব ফালতু কথা বলিস না, কাল বাদ পরশু পিকনিক রয়েছে, তুই ভগবানকে ডাক যেন সব কিছু ঠিকঠাক থাকে।
এইবার কি হয়েছে, মোটামুটি 7টা 7:30 বাজে তন্ময়ের ফোন আমার কাছে বাজছে, মানে আমার দেখতে ফোনটা রাখা আছে, তন্ময়ের ফোনটা বাজছে। ফোনটা তুলেছি, তন্ময় বলছে যে রিজুদাকে বাঁচানো গেল না, আর সব শেষ হয়ে গেল, রিজুদা আর আমাদের মধ্যে নেই। কি বলছিস? বলছে দাদা তোমরা যদি পারো একবার আসো। আমার প্রচণ্ড খারাপ লাগছে এই কথাটা শোনার পর, যেরকম রিজু হঠাৎ করে একটা জলজান্ত ছেলে ছিল যে আমাদের সঙ্গে দুদিন আগে কথাবার্তা বললো, আর তুই চিন্তা করিস না, আমরা আসছি। আর ওই তো লাশটা বার করেছিল। আমি দেখলাম যে কমলেশের কথাটা যেন মানে ওর মুখ থেকে বেরিয়ে লেগে গেল কথাটা হঠাৎ করে। কমলেশকে বললাম চল, ও প্রথমে না করছিল, তারপর আমি জোরজার করাতে, মানে আমাকে ছেড়ে ও ইয়ে করবে না কিছু, মানে আমার সঙ্গে যাবেই, না করলেও আমার সঙ্গে যাবেই। আমরা মোটামুটি ট্রেনে করে বেরিয়ে গেলাম। আমরা যখন পৌঁছেছি অনেকটা রাত হয়ে গেছে, ঠিক আছে, মনটা খুব খারাপ, দোনোর মনের মধ্যে পড়ে গেলাম। একটা দিকে মনটা খারাপ হয়েছে, রিজু খুব ভালো একটা ছেলে, ওয়েল ম্যাচিওর্ড একটা ছেলে, হঠাৎ করে আমি চলে গেল। দ্বিতীয় হচ্ছে পিকনিকটা কি হবে, কারণ যেহেতু ম্যানেজমেন্টে আমরাই ছিলাম, একজন বাড়িতে মারা গেছে, আমরা ওখানে গিয়ে ডান্স ফুর্তি করবো, ওটা দেখতে খারাপও লাগে, পাশাপাশি একদম পুরোপুরি লোকেশনটা রয়েছে। ট্রেনে করে যাচ্ছি, আমি ওকে বললাম ইয়েকে, তখন কমলেশকে, দেখ তোর কথায় কিছু হয়নি, অ্যাকচুয়ালি ওই চন্দ্রবোড়া সাপে হিমোটক্সিক বিষ থাকে, তো ওটা ব্লাড ক্লট করে দেয়, ঠিক আছে। আমরা জানতে পেরেছিলাম যে হার্ট ফেলিওরের জন্য ওর মৃত্যুর কারণটা হয়েছে। আমরা ডাইরেক্টলি গেলাম শ্মশানে। শ্মশানে গিয়ে একদম কান্নাকাটি একদম লেগে রয়েছে পুরোপুরি। হ্যাঁ, চিতা জ্বলছে। এবারে ওর বাবা আমাদের কাছে এসে বলছে যেরকম আমার জ্যান্ত ছেলেটা চলে গেল, আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না, মেয়েটার এরকম অবস্থা, এর থেকে আমি চলে গেলে ভালো হতো, বুঝতে পারছো। তো সব কিছু আমরা দেখছিলাম, আমরা ওনাকে সান্ত্বনা দিলাম যেটুকু সান্ত্বনা দেওয়ার হয়। দূরে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে চিতা জ্বলছে, সবাই কেউ কান্নাকাটি করছে, কেউ মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, কি একটা ইয়ং ছেলে খুব কান্নাকাটি করছে, একদম মানে বুক চাপড়ে কাঁদছে, মানে ওদের ফ্যামিলির মেম্বার কেউ না, কারণ ওদের বাড়িতে ছিল আমরা চিনি। মানে খবর নিয়ে জানতে পারলাম এই ছেলেটার নাম হচ্ছে দীপ, যে রাজনের সঙ্গে ছিল। সবাইকে গ্রামছাড়া করে দিয়েছিল। গ্রামছাড়া করার পর এই দীপ ফিরে এসেছিল। যখন ওই রাজেন মারা যায় তখন দীপ ফিরে আসে, এসে রিজুর কাছে সারেন্ডার হয় যে আমি এই গ্রাম ছেড়ে যেতে পারবো না, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কোনো ভুল কাজ আর করবো না, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও আর আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দাও। রিজুই কি করেছিল, একে একটা গ্যারেজে পোস্ট করে দিয়েছিল, মানে গ্যারেজে তুই কাজ কর, ওখানেই থাক, ওখানে খাওয়া দাওয়া কর, টাকা পয়সা রিজু ওকে দিত মাঝে সাঝে, ঠিক আছে। মানে রিজু এক কথা, রিজু হচ্ছে ওর কাছে ভগবান, রিজুর ফ্যামিলি, রিজু হচ্ছে ওর কাছে ভগবান, যে গ্রামে ওকে আবার অ্যালাউ করেছে। তো শুনলাম যে এরকম ব্যাপার হয়েছে, রিজুর সাথে ওর এরকম কানেকশনটার জন্য এরকম কান্নাকাটিও করছে। মোটামুটি শেষকৃত্য শেষ, আমরা ফিরবো। হঠাৎ তন্ময়ের ফোনে ওর মিসেস ফোন করছে, যে তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাটলিস্ট তুমি চলে আসো, কেন না ওই বাড়িতে ওর বোনকে রাখা যাচ্ছে না, যার মানসিক প্রবলেম হচ্ছিল, রাখা যাচ্ছে না। গ্রামের লোকটা অনেকে ছিল, ওদের দিকে মানে যেই সামনে আসছে ঘটি বাটি ছুঁড়ে মারছে, ঠিক আছে, আর মুখ থেকে কুকুর বিড়ালের আওয়াজ করছে। আচ্ছা, মুখ থেকে হঠাৎ করে কুকুর বিড়ালের আওয়াজ করছে। ও তো শুনে খুব মানে জিনিসটা তো ভীষণ পিকুলিয়ার, বললো এসে। আমরা ওখান থেকে মোটো কাজ তো শেষ হয়ে গেছিল, আমরা ওখান থেকে তড়িঘড়ি গেলাম। বললো কাকিমা ওখানে একা রয়েছে, মানে ওর যে মা রয়েছে, মেয়েটার মা একা রয়েছে। তড়িঘড়ি ওখানে গেলাম। যাওয়ার পর দেখছি যে গ্রামের লোক ভিড় করে ওই মহিলাকে বাইরে রেখে দিয়েছে, যে মানে ওই রিজুর যে মা ছিল ওকে বাইরে রেখে দিয়েছে, লম্ফ হ্যারিকেন অনেক কিছু জ্বলছে ওইখানে। আমরা গিয়ে দেখলাম যে মহিলার পুরো চুলফুল পুরো খোলা অবস্থা। বাবাকে দেখে বলছে যে মেয়েও বাঁচবে না, তুমি মেয়ের জন্য কিছু করো, ছেলেকে তো বাঁচাতে পারলাম না, মেয়েকে বাঁচাও তুমি। কি হয়েছে জানতে পারলাম যে ও নাকি মানে রান্নাঘরের ভিতরে ঢুকে বসে রয়েছে, যেই যাচ্ছে তাকে এরকম করে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারছে। আশেপাশে বাড়িতে আসার সময় দেখলাম যে কারেন্ট রয়েছে, কিন্তু ওই বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরোপুরি ডার্কিশ অন্ধকার, মানে কেউ যেতে পারছে না। ভিতর থেকে কন্টিনিউয়াসলি আওয়াজ করছে, কখনো কুকুরের আওয়াজ করছে, কখনো বিড়ালের আওয়াজ করছে, কখনো চিৎকার করে উঠছে। ভয়ঙ্কর একটা সিচুয়েশন। আমরা যাবো করছি কিন্তু যেতে পারছি না। ওই গেট থেকে রান্নাঘরের ডিস্টেন্স হার্ডলি 1 মিনিট, আমাদের পৌঁছাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগেছে। ভদ্রলোক বললো কাউকে যেতে হবে না, যে কাকা শ্বশুর ভদ্রলোক যিনি ছিল উনি বলছে কাউকে যেতে হবে না, আমি একা যাচ্ছি, আমি চাইছি না যে আর কারোর জীবন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হোক। উনি কেন একা যাবে, আমরা সম্মতি দিলাম যে না আমরাও যাবো। রিজু ওই কী বলে দীপ বললো আমিও যাবো, ওখানে কমলেশ বললো আমিও যাবো। মোটামুটি আমরা 5 জন হলাম, তন্ময়, আমি, তারপর হচ্ছে ওই দীপ, ওনার কাকা, সবাই মিলে মোটামুটি এগোলাম। মানে ও কাকা আর আমি সামনে, ওরা 3 জন পিছনে। একটু এগোচ্ছি তো 3 পা পিছাচ্ছি, কেননা রান্নাঘর থেকে প্রচণ্ড আওয়াজ আসছে। আচ্ছা, আর রান্নাঘরের গেটটা আমাদের একদম পুরোপুরি অ্যালাইনমেন্টের সোজাসুজি পুরোপুরি। আর একটু যখন এগোচ্ছি না, হাতের সামনে যা পাশে ছুঁড়ে ছুঁড়ে মারছে, মানে কখনো ঘটি ছুটছে, রান্নার কাঠ ছুটছে, গ্লাস ছুঁড়ে মারছে, এরকম করছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই বাড়িটাতে ইলেকট্রিসিটির ইস্যু রয়েছে, ইলেকট্রিসিটি নেই,
তো আমরা ভাবছিলাম যে কোনো না কোনো লাইনের তার হয়তো ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে পারে। তো সবাইকে আমি বললাম যে সবাই নিজের নিজের মোবাইলের টর্চটা বার করে নাও, যেহেতু পুরোপুরি অন্ধকার। আর কেউ কিন্তু ওই রান্নাঘরের গেটের সোজাসুজি কেউ হাঁটবে না, একটু ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে হাঁটো, কারণ রান্নাঘরের সোজাসুজি হাঁটলেই ভিতর থেকে ওই কিছু না কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছে ওখান থেকে। আমরা একটা জিনিস খেয়াল করলাম যে মেয়েটা বসে রয়েছে রান্নাঘরের ভিতরে, গেটটাও একটা সাইডে রয়েছে। তো এরকম তো না যে মেয়েটা ছুঁড়ে মারছে দেওয়ালে রিফ্লেকশনে আসছে, এরকম তো হওয়ার কথা না, এরকম তো পারবেও না, অত ছোটো একটা মেয়ে। আমরা একটু অবাক হয়ে যাচ্ছিলাম, 2 পা এগোচ্ছি 3 পা পিছোচ্ছি, হঠাৎ করে না দীপ বলছে, দাদা দেখতে পাচ্ছ রান্নাঘরের গেটের দিকটা? হ্যাঁ। বলছে একবার একদম ওই দৌড় গোড়া যেটা আছে না, গোড়ার একটু উপর দিকে দেখো, ভালো করে খেয়াল করো। আমরা সবাই খেয়াল করছি, দেখতে পাচ্ছি যে একটা মহিলার ফেস, ও যেন ঠিক উকি মারছে ওখান থেকে, মেরে ঢুকে যাচ্ছে ভিতরে। আচ্ছা আচ্ছা। আমরা দেখে না মানে ওইখানে দাঁড়িয়ে আমার যা ভয় লেগেছে, মানে সবারই মোটামুটি ফেটে গেছে ধরে নাও। মানে এই নার্ভাসনেসটা আমি এখনো পর্যন্ত তোমাকে বলছি, মানে পুরোপুরি ফিল করতে পারছি। এখন আমরা পুরোপুরি ফ্রিজ হয়ে গেছি পুরোপুরি জায়গাটাতে পুরোপুরি। এবার আমরা এগোবো না পিছবো কিছু বুঝতে পারছি না, ওইভাবে হাঁটছি, ওখান থেকে চিৎকার শুরু হচ্ছে, কখনো কুকুর কখনো বিড়ালের আওয়াজ হচ্ছে এইভাবে। আমরা একদম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে না ওই যে দরজাটা ছিল রান্না করে ওর অ্যালাইনমেন্টে পুরোপুরি চলে এসেছি। তারপর আমরা ওখান থেকে সবাই একসঙ্গে দৌড় লাগিয়েছি। সবার ফার্স্ট দেখেছে ওনার যে বাবা, কাকা শ্বশুর যে ছিল, উনি দেখে ঘরে ঢুকে গেছে। কি দেখেছে আমরা তখনও কিন্তু পৌঁছাইনি, উনি আগে দৌড়েছে। আমরা যখন মোবাইলের টর্চ নিয়ে রান্নাঘরের ভিতরে ঢুকলাম, আমরা দেখছি যে মেয়েটা ওই যে পোষ্য যে বিড়ালটা ছিল, শিল নোড়ার মধ্যে বিড়ালটার মাথা থেতো করছে। কি বলছো? ওই জন্য টুকটুক করে আওয়াজটা আসছিল, থেতো করছে। বিড়ালটা তো স্পট হয়ে গেছে, ওখানে পুরোপুরি চোখ ফোক বেরিয়ে এসছে। আর আমরা দেখে আমরা দাঁড়াতে পারছি না, এমন একটা অবস্থা। আর লোমগুলো বিড়ালের ছিঁড়ছে, এভাবে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর মুখটা না হাঁ করে রয়েছে, মেয়েটা হাঁ করে নিয়ে ওই মুখ থেকে আওয়াজ বের করছে। এবার আমার দিকে শিলনোড়াটা নিয়েছে, ওটা নিয়ে ছুটবে। কমলেশ তো প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে এমন অবস্থা। ও বাবা কী করেছে, ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে মেয়েটার গায়ে পুরো ঢেলে দিয়েছে। আর যেই ঢেলেছে, মেয়েটার ঠিক মাথার পিছনে জানলা ছিল, জানলাটা মানে খোলা বন্ধ হাফ হাফ এরকম করা ছিল। আমি অতটা প্রথম থেকে নোটিস করিনি। দাঁড়াম করে জানলাটা আবার ছিল, মনে কিছু যেন বেরিয়ে গেল, মেয়েটা সেন্সলেস হয়ে পুরোপুরি পড়ে গেল এখানে। আমরা দাঁড়িয়ে মানে পুরোপুরি শকড ওখানে, যে কী দেখছি আমরা এটা। বিড়ালটার অবস্থা পুরোপুরি শেষ, একদম ধরে নাও। মেয়েটা পুরোপুরি সেন্সলেস। পাড়ার লোক ঢুকলো, আমরা লাইট জ্বালিয়ে দেখলাম যে যেসব লাইট ফাইটগুলো লাগানো ছিল বাড়িতে সব ভেঙে দিয়েছে, সো একটা কিছু বেশি নেই। হ্যারিকেন টেরিকেন আনা হলো, গ্রামের লোক আসলো। ওর বাবা বলছে যে আমি কালকেই দেবগ্রাম যাব, দেবগ্রাম গিয়ে ওখানে আমাদের একজন তান্ত্রিকের চেনাশোনা রয়েছে, আমি ওনাকে নিয়ে আসবো, যা হবার হবে আমি দেখে নেবো ব্যাপারটা। আমি চাইছি না যে আমার ছেলের মতো আর কারোর প্রাণ সংশয় এখানে হোক, ঠিক আছে? বললো, আমরা বাইরে বেরিয়ে আসলাম, আমরা থাকবো প্ল্যান করেছিলাম। এবার কি হয়েছে, ওই টাইমে আমার মা আমাকে অনেকবার করে ফোন করেছে, দেখলাম। মাকে আমি কল ব্যাক করলাম, মা বলছে কোথায় আছিস? আমি বললাম যেরকম একজন আমাদের বন্ধুর একজন রিলেটিভ মারা গেছে, তো আমরা মানে পুরোটা ডিটেলসে বললাম এরকম এসছি। মা বলছে তুই যখনই যত রাত্রি হোক তুই বাড়ি চলে আয়। মানে মায়ের জন্য সেদিনকে মন মানছে না। আমি বললাম তুমি এরকম কেন করছো? বলছে না আজকে না, আমি তোকে তো সবসময় সাপোর্ট করি, তুই আজকে চলে আয়, ঠিক আছে? আমার মনটা কেমন যেন লাগছে। আমি বললাম দেখো এত রাত্রে আমার আসা যাবে না, আমি কালকে সকালবেলা বা বিকেলবেলার দিকে আমি চলে আসবো, আমার কিছু হবে না, তুমি এটুকু আমার প্রতি ভরসা রাখো। এইবার তো হলো, হওয়ার পর আমরা মানে আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমে গেলাম আমরা। আমার কি মনে হলো, দীপ দেখলাম না একটা জায়গায় বসে রয়েছে চুপচাপ করে, ও তো রাজনের সঙ্গে ছিল। আমি দীপের কাছে গেলাম, কি বললাম যে দীপ একটু সাইডে তোমার সাথে কিছু কথা আছে আমার, তোমার সাথে কিছু কথা আমার আছে। আসলো, আমি বললাম যে দীপ তুমি কি কিছু জানো? দেখো বাড়িটার মধ্যে কি হচ্ছে, তুমি তো রিজুকে নিজের ভগবান মনে করতে, রিজু তোমার জন্য এত কিছু করেছে, যদি কিছু জানো তা বলো না। তাহলে যদি তোমার কথার উপর বেস করে কয়েকজনের প্রাণ বেঁচে যায়, সেটা তোমার এটা ভালো লাগবে না সেই জিনিসটা? বলছে দেখো দাদা, জানি তো আমি অনেক কিছুই, কিন্তু কোনোদিনও মুখ খুলিনি। তার কারণ হচ্ছে আমি মুখ খুলে আমার প্রাণ সংশয় হয়ে যাবে, ঠিক আছে? কাকু তো বললেন যে তন্ত্রসাধক নিয়ে আসবেন, যদি উনি আমাকে কোনো প্রোটেকশন দেয় তাহলে আমি বলতে পারি, ঠিক আছে? আমি চাই না যে আর কেউ মারা যাক, ইভেন আমাকেও তো নিজে বাঁচতে হবে, ঠিক আছে? ফিরে আসলাম আমরা, ফিরে এসে আমরা চিন্তা ভাবনা করলাম যে পিকনিকটাকে রিশিডিউল করতে হবে, করা যাবে না এখানে যেরকম যা অবস্থা রয়েছে। আমি কমলেশকে বললাম যে তুই একটু ম্যানেজ করিস কাল সকালবেলা এটা, কারণ আমি আর আমার সাহস নেই বলার, কারণ এখন সবাই একটা পিকনিক মুডে রয়েছে। আমি এখন গিয়ে যদি এখন বলি এরকম ঘটনা ঘটেছে, তো সবাই রাগ ফাগ করবে যে এমন একটা তোরা জায়গা চয়েস করলি যেখানে গিয়ে এরকম কিছু ঘটছে। ঠিক হলো তাই, পরের দিন সকালবেলা হলো, সেদিনকে রাতে আর সেরকম কিছু ঘটেনি। সকালবেলা হলো, ওই ভদ্রলোক বেরিয়ে গেল, কাকা শ্বশুর ভদ্রলোক, ওই তান্ত্রিকের খোঁজে, ঠিক আছে? আমি কমলেশকে নিয়ে কথাবার্তা বললাম কোম্পানির সাথে যে পিকনিকটাকে রিশিডিউল করতে হবে, ইনডোরেই হোক, আউটডোরের দরকার নেই, আউটডোরে অনেক প্রবলেম আসছে, ইনডোরেই হোক, 2-1 দিন পর হবে, এখন কিছু করার দরকার নেই। বিকেলবেলা সন্ধে হয়ে গেছে মোটামুটি, বিকেল সন্ধে মোটামুটি হয়ে গেছে। তান্ত্রিক আসলেন, তান্ত্রিক ভদ্রলোক ওনার 2জন শিষ্য সঙ্গে এসেছিল।
এসে নিয়ে রাজেনের বাড়িটা দেখতে চাইলো। প্রথমে গ্রামবাসীদের ডাকা হলো, ওদের কী কী প্রবলেম ফেস করছে, কী কী দেখতে পাচ্ছে সব জানলো। তো ওই তান্ত্রিক আসলেন, তান্ত্রিক এসে নিয়ে প্রথমে গ্রামবাসীদের থেকে সব কিছু জিজ্ঞাসাবাদ করলেন, কী কী প্রবলেম হচ্ছে, কী কী দেখছে, সব কিছু জানলো। জেনে বললো রাজেনের বাড়িটা একবার দেখতে যাবে। সবাই আমরা পিছন পিছন গেলাম। মোটামুটি সন্ধে নেমে এসছে, ঠিক আছে। ভিতরে গেল উনি, ঘরে তো ঢোকার কোনো নিয়ম নেই, গেট তো ভাঙাই, মানে এন্ট্রান্স দিয়ে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলো, রুমে ঢোকেনি কিন্তু, রুমে খালি মুখটা একটু বাড়িয়ে ভালো করে দেখলো, দেখে বাড়ির একটু মাটি তুললো, তুলে না ওই হাফ চোখ খোলা হাফ চোখ বন্ধ এরকম করে হাতের মাটিটাকে নিয়ে কিছু একটা মন্ত্র পড়লো। বলার পর ওখান থেকে উনি যখন বেরিয়ে এসে যে কথাটা বললো না, মানে গ্রামবাসীর আত্মা কেঁপে উঠলো পুরোপুরি। বলছে যে এই বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ বন্দি রয়েছে, ঠিক আছে, আর তাকে খুব রিসেন্টলি তাকে নিদ্রা থেকে তাকে জাগিয়ে তোলা হয়েছে। আচ্ছা। আর যাকে জাগিয়ে তোলা হয়েছে সে কোনো নর্মাল পার্সন নয়, সে পুরোপুরি প্রেতজনই প্রাপ্তি পেয়েছে, ঠিক আছে। তাকে যদি মুক্ত না করা হয় গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে। প্রচণ্ড পিকুলিয়ার ব্যাপার একখানা। যদি কেউ কিছু জানেন এই ব্যাপারে যে কি করে এই জিনিসটা হলো, তাহলে কাইন্ডলি আমাদেরকে সেই জিনিসটা বলুন, যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। তখন দীপ ওনাকে বলল যে দেখুন, আমি আপনাকে বলতে পারি, আমি কিছুটা ব্যাপার জানি এর মধ্যে, ঠিক আছে, কিন্তু আপনাকে আমাকে প্রোটেকশন দিতে হবে যাতে আমার কোনো ক্ষতি না হয়ে যায়। কারণ আমি জানি আমি যদি বলি রিজুদার মতো আমার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে। ওকে নিয়ে গেল উঠোনের মধ্যে, সব গ্রামবাসীরা ছিল তখন, মোটামুটি সন্ধ্যে রাতের দিকে পৌঁছে গেছে জায়গাটা, টাইমটা আমরা সব ঘিরে রয়েছি। দীপকে একটা কবচ পুড়ি দিল, কবচ পুড়ে এটা ওর চারিদিকে গন্ডি কেটে দিল, বললো তুই এবার নির্ভয় বল, তুই যদি কিছু জানিস তুই যতটা খুলে আমাকে বলতে পারবি আমি তত বেশি তোদেরকে সাহায্য করতে পারবো। কারণ যে ওই বাড়িতে রয়েছে তুইও জানিস ভয়ঙ্কর কিছু লুকিয়ে রয়েছে বাড়িটাতে। তখন দীপের মুখে আমরা একটা ঘটনা শুনলাম। দীপ যেটা বলছে, দীপের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে, এই যে সোমনাথ নামে ছেলেটা, এই ছেলেটা যখন ওই ডাক্তারের বাড়ি থেকে ওরকম অপমানিত বোধ করে ফিরে এসেছিল, ওই টাইমে কি হয়েছে, এই রাজেনকে বারবার করে সোমনাথ বলছিল যে আমি এর রিভেঞ্জ চাই। তো রাজেন বলেছিল তুই ছাড়, তোর রিভেঞ্জ হচ্ছে একটাই হবে, তুই এর থেকে ভালো কোনো কাজ করে দেখা, মেন হচ্ছে টাকা, তুই টাকা যেহেতু তো কামাবি, তোর এসব কেউ মনে রাখবে না কিছু, ঠিক আছে, তুই চুরি করেছিস কি করেছিস কেউ মনে রাখবে না, তোকে ভালো কাজ আমি ব্যবস্থা করে দেবো, তুই চিন্তা করিস না। তখন রাজেনকে বলছে সোমনাথ যে আজকে আমি তোর নিজের মায়ের পেটের ভাই হতাম আর আমায় কেউ চোর বলতো, তুই কি তখন এই কথাটা বলতিস? তখন ওরা একটু ট্রিগার্ড হয়েছে, বললো চল তোর যখন এত ইচ্ছা ব্যবস্থা করছি। রাত্রিবেলাতে ওরা চারজন মিলে, দীপ, ওই মধ্যবয়স্ক ভদ্রলোক, সোমনাথ, রাজেন, চারজন মিলে ওই কৃষ্ণনগরে গেল ওই ভদ্রলোকের বাড়ির সামনে। ওই ভদ্রলোকের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজেন আঙুল দেখিয়ে বলেছিল যে এই বাড়ি আমি শ্মশানে পরিণত করে দেবো, কেউ টিকবে না এই বাড়িতে, তোর জন্য আমি এটা করবো, কিন্তু তার জন্য তোকে একটা কাজ করতে হবে, আমি যেগুলো যেগুলো বলবো আমার ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। সোমনাথকে বলেছিল আমার ইনস্ট্রাকশন তোকে ফলো করতে হবে। ঠিক আছে, বাড়ি চলে আসলো ওরা। বাড়ি আসার পরে এই মধ্যবয়স্ক লোকটা ছিল, এ ছিল পেশায় ডোম, পোস্টমর্টমের কাজ করতো, বুঝতে পারছো? তো ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে তুমি অপঘাতে মৃত্যুর কোনো পার্টিকুলার চুল বা মনে করো গলায় দড়ি দিয়ে মারা গেছে কিছু, তার জামা কাপড়ের টুকরো, হ্যাঁ কিছু আমাকে এনে দিতে হবে। ভাগ্যক্রমে একই দিনে দুটো বডি এসেছিল, একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আরেকজন ভদ্রমহিলা যাকে শ্বশুরবাড়ির লোকেরা ডাইনি বলে পিটিয়ে মেরে দিয়েছিল, বাচ্চা কাচ্চা হচ্ছিল না বলে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য পিটিয়ে মেরে দিয়েছিল। ওদের দুজনেরই মাথার চুল প্লাস ওই গলার যে ওড়না যেটা দিয়ে গলা দড়ি দিয়েছিল ওইটা এনে দিয়েছিল তান্ত্রিক ভদ্রলোককে, রাজেনকে এনে দিয়েছিল, ঠিক আছে। রাজেনকে এনে দেওয়ার পর রাজেন চিন্তাভাবনা করেছিল যে গলায় দড়ি দিয়ে যে মারা গেছে তার প্রেত চালান হবে কৃষ্ণনগরের ডাক্তারের বাড়িতে, আর আরেকজন যে ছিল ওকেও নিজের কাছে হোল্ড করে রাখবে পরবর্তীকালে কোনো কাজে ইউজ করার জন্য। সোমনাথকে একটা পেরেকের মধ্যে কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো বলাটা উচিত হবে না এই প্ল্যাটফর্মে। ওই যে মানে গলায় দড়ি দিয়ে যে মারা গেছিলো তার চুল প্লাস ওই ওড়নার টুকরো দিয়ে পেঁচিয়ে একটা কিছু মন্ত্র পড়ে আরও কিছু পদ্ধতি ছিল, বলেছিল যে এই পেরেকটা তুই বাড়ির কোনো না কোনো একটা জায়গায় গিয়ে পুঁতে দিয়ে আসবি, তোর কাজ হচ্ছে শুধু এইটুকু। সোমনাথ বেরিয়ে পড়ে। এরা যখন সোমনাথ ওই কাজটা করতে যাচ্ছে তখন দীপ, এই মধ্যবয়স্ক ভদ্রলোক আর রাজেন কিন্তু নিজেদের বাড়িতেই রয়েছে। আর এরা কি করছিল, এরা যে আরেকজন যাকে ডাইনি বলে মারা হয়েছিল ওকে কোনোভাবে না এরা ডোমিনেট করতে পারছিল না, মানে ওকে কোনোভাবে বন্দি করতে পারছিল না। এরা যত চেষ্টা করছে করা যাচ্ছে না, অনেক প্রক্রিয়ার মাধ্যমে বন্দি করতে যখন মোটামুটি এই কাজটা সাকসেসফুল হয়েছিল তখন গ্রামবাসীরা ওদের বাড়িতে অ্যাটাক করে দেয়। ইনকমপ্লিট অবস্থায় ওদেরকে ওখান থেকে বের করে দেয়, কিন্তু ওই আত্মারা কিন্তু ওখানে বন্দি ছিল, কারণ ওর চুল ওর জিনিসপত্র ওখানে রাখা ছিল। ওরা ওখান থেকে বেরিয়ে যায়।
বেরিয়ে 4 জন ওখান থেকে বেরিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটা পালিয়ে গেছিল কোথাও, ওকে আর পরবর্তীকালে কোথাও দেখা যায়নি। এইবার ওখান থেকে বেরিয়ে গিয়ে ওরা কিন্তু মানে হার মেনে নেয়নি। ওরা বলেছিল যে একটা বিদ্যা রয়েছে, সেই বিদ্যাটা আমি যখন কমপ্লিট করে আসবো না, গ্রামে আমাদের জয় জয়কার আবার হবে। সেই বিদ্যাটা করতে ওরা 3 জন বেরিয়েছিল। ওরা ঘুরছিল ধুবুলিয়া মুড়াগাছার জঙ্গলে 3 জন মিলে। বিদ্যাটা কি ছিল তখন আমাদেরকে বললো, বিদ্যাটা তোমাকে আমি বলছি ঠিক করে। ওরা একটা জঙ্গলের মধ্যে কাকের বাসা খুঁজছিল, ঠিক আছে। কাকের বাসাটা এরকম হতে হবে যে কাকের বাসায় যেন কাকের বাচ্চা থাকে, ঠিক আছে। ওই কাকের বাসায় উঠতে হবে, দিনে হোক রাতে হোক যখনই হোক উঠতে হবে। আর এরা নিচ থেকে দাঁড়িয়ে কাককে মানে ওকে প্রোটেকশন দেবে যাতে কাক যাতে না ঠোকরায়। কাকের বাচ্চার পায়ে একটা ঘুণের তার জড়িয়ে দিতে হবে এমন করে যাতে কাক দাঁত দিয়ে মানে ঠোঁট দিয়ে ওই ঘুণের তার খুলতে না পারে। ঘুণের তার হচ্ছে এক ধরনের তার থাকে, লোহার তার থাকে, দেখবে ওই নেট ফেট লাগানোর সময় না, ওই জানলা নেট ফেট যখন লাগায় ওখানে ঘুণের তার ইউজ করা হয়, ওই ঘুণের তার পাওয়া যায়। ওই ঘুণের তার দিয়ে বাচ্চার পাটাকে এমন করে জড়িয়ে দিতে হবে যাতে কাক যেন ঠোঁট দিয়ে ওটা খুলতে না পারে। আর ফলো আপও রাখতে হবে, ঠিক আছে, যে বাচ্চাটার পায়ে ওটা আছে কি নেই। তো ওরকম ওরা করেছিল, ফলো আপও রেখেছিল, ঠিক আছে। ফলো আপ রাখার পর দেখছে বাচ্চার পা থেকে ওটা খুলে গেছে। তখন কি করতে হবে, ওই খাট মানে যে বাসাটা যেটা কাক বানিয়েছে, অনেক তো খড়কুটো দিয়ে বাসা বানায়, ওটাকে অক্ষত অবস্থায় একটা প্লাস্টিকের মধ্যে নিতে হবে, বাচ্চাগুলোকে সাইডে সরিয়ে নিয়ে চলে যেতে হবে কোনো নদীর ধারে। ওখানে গিয়ে এক একটা করে খড়কুটো ফেলতে হবে। ওর মধ্যে একটা শিকড় থাকবে যেটা একমাত্র কাক জানে, আর কোনো পাখি পক্ষী জানে না। কাক এটা দুটো টাইমে ইউজ করে, বাচ্চা হওয়ার পর মানে ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তারপরে যদি বাচ্চার কোনো প্রাণহানির সংশয় থাকে তো সেই ক্ষেত্রে এই শিকড়টা কাজে লাগে। আর এরকম কোনো যদি অবস্ট্রাকশন আছে বাচ্চার লাইফে তখন কিন্তু শিকড়টা কাক বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, যেখানে যেটা কিন্তু কারোর মানে খোঁজ খবর নেওয়ার মানে ব্যাপার নেই, মানে একমাত্র কাকই জানে জিনিসটা যে কোথায় ওই শিকড়টা পাওয়া যায় পার্টিকুলার। তো ওই শিকড় কিন্তু ছিল ওর মধ্যে। আচ্ছা, ওই জলের মধ্যে একটা একটা করে ফেলছিল। আর তার আগে সোমনাথকে এই রাজেন একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যেটা ছিল যে এইটা করার সময় অনেক বাধা হবে। বাই চান্স যদি আমি মারা যাই তুই আমার বাড়িতে যাবি, গিয়ে কিছু ক্রিয়া ছিল ওই ক্রিয়াটা কিন্তু তুই কমপ্লিট করবি, ঠিক আছে। আর সোমনাথ জানতো যে ক্রিয়াটা কি ছিল। এবার আমি আসছি, একটা একটা করে কাঠ মানে খড়কুটো ফেলছে জলের মধ্যে, ফেলতে ফেলতে যেটা অ্যাকচুয়াল শিকড় সেটা কিন্তু জলে ডুবে আবার ভেসে উঠবে, আর চারপাশ দিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড না ধোঁয়া বেরোতে আরম্ভ করবে। ওটাই হচ্ছে অ্যাকচুয়াল শিকড়। ওটা যদি কেউ পেয়ে যায় মানে লাইফ দৌড়াবে, তোমাকে পিছনে ফিরে দেখতে হবে না। ওটা কিন্তু ওই সিদ্ধিলাভ ওরা করেছিল যখন ও দেখতে পেয়েছে শিকড়টা ওখানে রয়েছে। যখন রাজেন জলে নেমেছে ওকে কেউ ভিতর থেকে টেনে নিয়েছে, তারপর তো ডেড বডি ভেসে উঠেছে, মানে ওর বেঁচে ফেরেনি। আচ্ছা, ঠিক আছে। ওই দেখে দীপ নামে ছেলেটা খুব ভয় পেয়ে যায়। ও তখনই ফিরে আসে গ্রামে, আর রিজু ওকে গ্যারেজে কাজ দিয়ে দেয়। সোমনাথ কিন্তু ভোলেনি ওই জিনিসটা। সোমনাথের যে ইনস্ট্রাকশন যেটা ছিল, সোমনাথ মোটামুটি ওই ঘটনা হওয়ার 10-15 দিনের মধ্যে রাজেনের বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে যায়। ঢুকে গিয়ে ক্রিয়াটা করে। আর ক্রিয়াটা কি ছিল, রাজেন মানে সোমনাথ জানতো যে ও বেঁচে ফিরবে না, যে বন্দি যে আত্মাটা ছিল ওকে উন্মুক্ত করে দেওয়ার ক্রিয়া ছিল। ও সোমনাথ বাড়িতে যায়, উন্মুক্ত করে, আর ওর হাতে ওর মৃত্যু হয়। দ্যাটস ওয়াই ঘাড় ভেঙে পড়েছিল। ঘাড় ভেঙে পড়েছিল, বুঝতে পেরেছো? আর ওটা হওয়ার পর তো তুমি পুরো ঘটনাটা শুনলেই, তো বলছে যে এইভাবে এরা দুজন কিন্তু মারা যায়, ঠিক আছে। আর এই যে দীপ নামে ছেলেটা এত কিছু জানতো, এতদিন কেন বলেনি? কারণ ওর একটা প্রাণ সংশয়ের ব্যাপার ছিল যে আমি বললে হয়তো আমারও কিছু হয়ে যেতে পারে। পুরো ঘটনাটা ওই তান্ত্রিক শুনলো, আমরাও শুনলাম, ঠিক আছে। তান্ত্রিক বললো যে এবার তাহলে তো মানে এই বাড়িতে তো কোনো কাজ করা যাবে না। ঘটনাটা তো বুঝে গেল কি হয়েছে, এই বাড়িতে কাজ করা যাবে না, কারণ রিসেন্টলি মারা গেছে, অসুজের একটা ব্যাপার রয়েছে। ওই সুমন নামক ভদ্রলোকের বাড়িতে কাজ করা হবে কালকে কাজটা করা হবে। ওই শিকড়টা কেউ পেয়েছিল না, ওই শিকড়টা কেউ পায়নি, ঠিক আছে। সোমনাথ ওখান থেকে চলে এসেছিল, ও যখন মারা যায় ওই শিকড়টা তো ওর সাথেই চলে গেছিলো কোথাও না কোথাও, ঠিক আছে। ওই সুমন নামে ভদ্রলোকের বাড়িতে করা হবে। ওর ভদ্রলোকের বাড়ি থেকেও ওই রাজেনের বাড়িটা স্পষ্ট দেখা যায়, ঠিক আছে। এইবার আমরা ওখানে তো ছিলাম, তো ওখানে ভদ্রলোক মানে যে কাকা শ্বশুর ভদ্রলোক ছিল আমাদের কাছে এসে হাত জোর করে বলছে, বাবা তোমরা চলে যাও, তোমরা থেকো না, তোমরা চলে যাও, ঠিক আছে। আমি চাইছি না যে আর কারোর প্রাণ সংশয় যাবে হোক। আমরা অনেক চেষ্টা করলাম থাকার জন্য, আলটিমেট চলে আসলাম, ঠিক আছে। এবার যেদিনকে মানে যজ্ঞটা অ্যাকচুয়ালি হবে সেদিনকে সকালবেলা আমরা চলে এসেছিলাম, সেদিনকে রাত্রিটা ছিলাম, পরের দিন সকালবেলা আমরা বাড়ি চলে গেছিলাম আমরা। এবার সুমনদা মানে যে সুমনদা ছিল উনি, আর ওই তন্ময়ের মুখে যেটুকু ঘটনা আমরা শুনেছিলাম যে যজ্ঞ চলাকালীন কী কী ঘটনা ঘটেছিল, বলছে যখন যজ্ঞ চলছে ওই টাইমে ফার্স্ট যেটা দেখা গেছিলো মানে অনেকক্ষণ ধরে যজ্ঞ চলাকালীন, যে আমবাগানের দিক থেকে 3-4টে কুকুর মানে তীরের গতিতে দৌড়ে বেরিয়ে এসেছিল। আর বেরিয়ে কুকুরগুলো কি অ্যাক্টিভিটি ছিল, হাফ রাস্তায় গিয়ে পিছনে ঘুরে তাকাচ্ছে, আবার দৌড়াচ্ছে, মানে ওরা বুঝতে পারছে যে ওর পিছনে কেউ আসছে, ঠিক আছে। গ্রামের লোককে বলে দিয়েছিল যে যদি কোনো মহিলা দেখতে চান এই যজ্ঞ, উচিত না দেখা,
ঠিক আছে। তাও যদি কিউরিওসিটির বসে কেউ দেখতে চান তাহলে খোপার মধ্যে কিন্তু পেরেক লাগিয়ে আসবেন, লোহার কিছু রাখবেন, ঠিক আছে। যজ্ঞে কারা কারা ছিল বলে দিই, সুমনের বাড়ির লোক ছিল, আর এই তন্ময়ের ওয়াইফ ছিল, ঠিক আছে, আর এই কাকা শ্বশুরের বাড়ির লোকরা ছিল, মেয়ে টাইপের সবাই মিলে মোটামুটি ছিল ওরা। যজ্ঞ শুরু হয়েছে, শুরু হওয়ার পর ওরকম কুকুরগুলো প্রথমে দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে, তখন ওরা বুঝতে পারলো এবার কেউ আসছে, ঠিক আছে, সবাই এটা ফিল হচ্ছিল। তারপর কি দেখা গেল যে ওদের বাড়ির যে টালিগুলো ছিল, টালির মধ্যে ধূপ ধূপ করে কেউ হাঁটছে, মানে ওদের চারপাশ দিয়ে পুরোপুরি বিরাজমান কেউ হয়ে গেছে, পুরোপুরি হাঁটছে এরকম দেখা যাচ্ছে। এবার হঠাৎ করে কি হয়েছে দেখবে, ভিড় দেখলে না, ভিড় বাড়ে গ্রামে যেটা হচ্ছিল, আরও লোকজন দেখতে এসেছিল। ওর মধ্যে থেকে একজন মহিলা কি করেছে, হট করে ভিড় সরিয়ে ডিরেক্টলি এগিয়ে এসে যজ্ঞের দিকে, যজ্ঞ থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করছে কিন্তু এগিয়ে এসছে, ঘাড় কাত করে ওখানে মাটির মধ্যে বসে পড়ে বলে এক্ষুনি বন্ধ কর, নাহলে কিন্তু ওই গ্রামকে আমি তছনছ করে দেবো। মানে পজিশন হয়ে গেছে পজিশন পুরোপুরি, মানে ওটা বোঝা যাচ্ছিল পুরোপুরি। তো অনেকক্ষণ তো বন্ধ করছে না, ও ওখানে বসে হাঁ করে ওই কুকুর বিড়ালে আওয়াজ করছে, এইভাবে চিৎকার করছে। এরা কোনো রকম কোনো মানে ওই জিনিসটাকে এন্টারটেনই করেনি, ওরা যোগ্য নিজের মধ্যে চলে যাচ্ছে, যা হবার হবে দেখা যাবে। ওরকম অনেকক্ষণ ধরে চলতে না, মেয়েটা বসেছিল ওইখানে, মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। কেন কাঁদছে, যে মেয়েটা দেখতে পাচ্ছে যে ওই ভদ্র মহিলা যে ওইভাবে বসে রয়েছে ওখানে, ও ঠিক এরকম মুখ ফাঁক করে এরমভাবে ওর দিকে তাকিয়ে হাসছে, চোখগুলো আস্তে বড় হয়ে যাচ্ছে, ওই দেখে সহ্য করতে পারে না। যজ্ঞ চলছে, কিছুক্ষণ পর না ওই মহিলা কিছু করছে না, হঠাৎ করে সেন্সলেস ওখানে পড়ে গেল। মানে অ্যাকচুয়ালি যে প্রেত ছিল সে বুঝতে পারছে যে কিছু ডোমিনেট করা যাচ্ছে না এদেরকে। কি করলো এবারে, রাজনের বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার, তারও সরে চিৎকার করছে, মানে কান ফাটিয়ে দেবে এরকম একটা ব্যাপার। হাওয়া নেই সেরকম, রাজনের বাড়ির মাথার উপরে একটা কলা গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ ছিল, গাছগুলো অটোমেটিক্যালি নড়ছে। অনেকক্ষণ ধরে এরকম চলছে, রান্নাঘর থেকে আবার জিনিসপত্র, ওদের রান্নাঘরে যেটা ছিল রান্নাঘর থেকে জিনিসপত্র ছুটছে, ঠিক আছে, লাইট অফ হয়ে যাচ্ছে, কোনো মানে আশেপাশে যে লাইট ফাইট ছিল স্ট্রিট লাইট অফ হয়ে যাচ্ছে, অনেক কিছু এরকম তাণ্ডব চলছিল। চলতে কী হলো, একটা সময় এমন আসলো যে তাণ্ডবটের যে সীমা ছিল সেটা একটুখানি থামলো, টালি ফুঁড়ে মনে হলো কিছু একটা বেরিয়ে গেল, মানে টালিগুলো খুলে গেল, রাজনের বাড়ির টালিগুলো খুলে কিছু একটা পাস হয়ে গেল। এই ভদ্রলোক যজ্ঞ কমপ্লিট করে বললো যে দেখো, মুক্তি বললেই মুক্তি পাওয়া যায় না, মুক্তি দেওয়া তো সহজ নয়, আমি ওকে এমন একটা পোর্টালে পাঠিয়ে দিয়েছি যার সাথে মানে ওর সাথে এই জগতের কোনো মানে সংযোগ থাকবে না, এমন কোনো ডাইমেনশনে চলে গেছে যে ওর সংযোগ থাকবে না। ও একটা খুব চন্ডাল রূপ ধারণ করে নিয়েছিল, যেহেতু মানে যখন মারা গেছে তখন একটা খুব বাজে একটা এলিগেশন নিয়ে মারা গেছে, ডাইনি হিসেবে মারা গেছিল। তারপর এরা কি করেছিল, ছেড়খানি করেছিল পুরোপুরি, ঠিক আছে, জিনিসটাকে নিয়ে পুরোপুরি। তো তারপর মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেল, রিজু তো আর ফিরলো না, ওদের অবস্থা আগে থেকে একটু ভালো রয়েছে, ঠিক আছে। ওই কোম্পানি তো আমি ছেড়ে দিয়েছি। পিকনিক হয়েছিল 15 তারিখের পর পিকনিক হয়েছিল, কিন্তু ইনডোরেই পিকনিক হয়েছিল। মানে সূর্য, তুমি আজকে যে ঘটনাটা বললে না, বেড়ালের মাথাটা যখন থেতো করছে শিলনোড়াতে, মানে আমার না ভেতরটা কেঁপে গেছে। অসাধারণ ঘটনা ছিল, এবং তুমি যেভাবে বললে পুরো জিনিসটা, সেটা শুনে সত্যি কথা বলছি মানুষজনের রক্ত হিম হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আবার তোমাকে আমি কৌস্তবের আড্ডাতে নিয়ে আসবো, এবং আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা তো করবো, যেটা আমাদের করার কথা রয়েছে। আশা করছি খুব ভালো থাকবে তুমি, আর এর পরের যে ঘটনা রয়েছে বা যে আলোচনা রয়েছে সেগুলো আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তুমি আজকে দেখেছো যে আজকে শ্যুট করতে গিয়ে আমরা অনেক বাধা পেয়েছি, প্রচুর, মানে আর কিছু বলছি না আমি এটা নিয়ে অন ক্যামেরা। একদমই। থ্যাংক ইউ সূর্য, কৌস্তবের আড্ডাতে আসার জন্য। ওকে, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। সূর্যর ঘটনা কি আপনারা আবারও জানতে চান সেটাও জানাবেন। আর কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কিন্তু অন করে রাখবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।